চন্দনগড় রাজ্যের একটি ছোট্ট গ্রামে সরল নামক এক গরিব কৃষক বাস করত। সরল সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করত। একদিন তার স্ত্রী বলল, রোজ রোজ নিজের ভাগ্যকে কেন দোষ দাও? ধৈর্য ধরো, তুমি সারাদিন এত পরিশ্রম করো, ফল আমরা কোনো না কোনো দিন পাবো। দেখবে একদিন আমাদের ফসল গ্রামের সবার চেয়ে ভালো হবে। আরে লতা, আর কত ধৈর্য ধরবো? ধৈর্য ধরে ধরে তো দিনগুলো গেল। বাকি দিনগুলো যদি যায়, আমাদের ধৈর্যের শেষ কবে হবে? আমাদের গ্রামে সবার ফসল কত ভালো হয়, শুধু আমাদের ফসল ভালো হয় না। কবে যে সবার মতো আমিও ভালো ফসল ফলাতে পারবো? এদিকে মেয়েটাও তো বড় হয়ে গেল, ফসল ভালো না হলে বিয়ে কিভাবে দিব? তুমি এত সব চিন্তা করো না তো, দেখবে সময়ে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তোমার মেয়ে কি কম সুন্দর নাকি? যেমন সুন্দর তেমন শিক্ষিত। তাছাড়া চাকরির চেষ্টাও তো করতেছে। একবার চাকরিটা হয়ে গেলে তোমার মেয়ের বিয়ে নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে, আমি চাকরি করতে চাই। এত পড়াশোনা করে যদি চাকরি না পাই তাহলে এত এত পড়াশোনা করে কি লাভ হলো? আরে মা, চাকরি করব বললে তো আর চাকরি করা যায় না। চাকরি পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। না বাবা, আমি ভাগ্যকে বিশ্বাস করি না। আমি আমার নিজের ভাগ্য নিজেই বানাবো। একদিকে ঈশার বাবা সরল এত পরিশ্রম করে, ভালো ফসল ফলাতে পারছে না। অন্যদিকে ঈশা দিনরাত পড়াশোনা করে অনেক চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই ঈশার চাকরি হয় না। একদিনে এক পঞ্চায়েত সমিতির লোক মহিম ঈশার বাড়িতে আসে। মহিম বলল, সরল, তোমার মেয়ে ঈশার চাকরি পাওয়ার যোগ্যতা আছে। আমি তোমার মেয়েকে চাকরি দিতে পারি, কিন্তু এর পরিবর্তে আমার 10 লাখ টাকা লাগবে। কি দিতে পারবে? না চাকরিটা অন্য কাউকে দেব? কিন্তু আমরা এত টাকা কোথায় পাবো? কেন, তোমার ওই জমিটা আছে না, ওটা বিক্রি করো। যদি অন্য কোথাও বিক্রি করতে না পারো, তাহলে টাকার পরিবর্তে ওই জমিটা আমাকেই দাও, তাহলে তো সব কাজ হয়ে যায়। কিন্তু জমি দিয়ে আমরা কি খাবো? আমরা তো না খেতে পেয়ে মরে যাব। আর মেয়েটার তো বিয়ে দিতে হবে, কিভাবে বিয়ে দিব? কেন, আপনার মেয়ে তো চাকরি করলেই টাকা পাবে। যখন মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে, তখন আমাদের কি হবে? মেয়ে শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য খাবার টাকা পাঠাবে, ব্যাপারটা কি ভালো দেখাবে? ঠিক আছে ঠিক আছে, আমি চাকরিটা অন্য কাউকে দিয়ে দেবো। না না ভাই, এইরকমটা করবেন না, আমরা একটু ভেবে দেখি। ঈশা, ঈশা, বলছিলাম কি, তোমার ওই মহিম কাকা আসছিল, বলে তোমাকে নাকি চাকরি দেবে, এর পরিবর্তে 10 লাখ টাকা চায়। না না বাবা, আমি টাকা দিয়ে চাকরি নেব না। আমি নিজের যোগ্যতায় চাকরি করব। এরপর ঈশা মনে মনে ভাবতে থাকে, বাবাকে তো বলেছি আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু অনেক তো চাকরির পরীক্ষা দিলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। যদি জমি বিক্রি করে মহিম কাকাকে টাকা দিই, তাহলে তো আমাদের শেষ সম্বল বলে আর কিছুই থাকবে না। যদি টাকা ছাড়া আমার চাকরিটা হতো, তাহলে কতই না ভালো হতো। আমার একটা বড় স্বপ্ন পূরণ হতো। বোকা মেয়ে, মানুষ যা চায় তো কখনোই হয় না, ঈশ্বর যা চান তাই হয়। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কোনো সাধারণ পাখি নই, আমি কথা বলতে পারি। তোমার বাবা যেমন পরিশ্রমী আর সৎ, তেমনি তুমিও পরিশ্রমী আর শান্ত সরল মেয়ে। তোমার এই পরিশ্রমের ফলস্বরূপ আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করতে চাই। বলো, তোমার প্রথম ইচ্ছে কি? ভেবে বলবে, ভাগ্যে থাকলে তবে পাবে। ঈশা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো চাকরি করা। আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও, যেন টাকা ছাড়া আমার চাকরিটা হয়ে যায়। ঠিক আছে, তোমার চাকরি হয়ে যাবে। পরের দিন সকালে মহিম ঈশার বাড়িতে আসে। সরল ভাই, আমি বলছিলাম কি, তোমার মেয়ে খুব ভালো, তাছাড়া দিনরাত এক করে পড়াশোনা করে। আমি চাই চাকরিটা তোমার মেয়ের হোক, কোনো টাকা পয়সা লাগবে না। আমি চাকরিটা কোনো সঠিক মানুষকে দিতে চাই। ঈশার চাকরি হয়ে গেল, কিছুদিন চাকরিও করলো। এরপর ঈশা এক কঠিন রোগে আক্রান্ত হলো। নতুন চাকরি উপস্থিত না থাকতে পারায় চাকরিটা চলে গেল। এরপর
ধীরে ধীরে ঈশা সুস্থ হয়ে গেল। এটা আমার সঙ্গে কি হলো? আমার তো কোনোদিনও কোনো কিছু হয় না, হঠাৎ করে এত কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলাম। চাকরিটাও চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সুস্থও হয়ে গেলাম। এটা কি হলো? ঈশা, তুমি হয়তো ভুলে গেছো, আমি বলেছি ভাগ্যে থাকলে তবেই পাবে। এবার তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে বলো, ভেবে বলবে। ঈশা একটু ভাবে, তারপর বলে, বাবার তো অনেক দিনের স্বপ্ন, সবার মতো আমাদেরও ফসল ভালো হবে। আমি চাই এবার যেন আমাদের ফসল ভালো হয়। ঠিক আছে, তোমার ইচ্ছে পূর্ণ হবে। গ্রামের মধ্যে তোমাদের ফসল সবচেয়ে ভালো হবে। বউ, অনেকদিন ধরে চেষ্টা করছি ভালো ফসল ফলাবো, কিন্তু কোনোভাবেই ভালো ফসল ফলাতে পারি না। দেখো, এবারের ফসল আমাদের খুব ভালো হয়েছে। আমি বলেছিলাম না, তোমার স্বপ্ন কোনো একদিন পূর্ণ হবে। দেখেছো, আমাদের ফসল গ্রামের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে। হ্যাঁ বউ, তাই তো দেখছি। মনে হয় যেন আমাদের জমিতে কোনো জাদু ফসল হয়েছে। বেশি দেরি করা যাবে না, বুঝলে? কালকেই ফসল কাটবো, টাকা জমিয়ে ঈশার বিয়েটা দিয়ে দেব। ওই দিন রাতে প্রচণ্ড শিলাবৃষ্টি হলো, সরলের সব ফসল নষ্ট হয়ে গেল। এটা কি হলো আমার সঙ্গে? আমার কত দিনের স্বপ্ন ভালো ফসল ফলাবো, কিন্তু আমার ফসল এভাবে নষ্ট হয়ে গেল। সবার ফসল তো দেখছি ভালোই আছে। সরল ভাই, তোমার ফসল তো একেবারে নষ্ট হয়ে গেছে, আমাদের ফসল তো ভালোই আছে। মনে হয় শিলাবৃষ্টি যেন তোমার জমির উপরেই পড়েছে। হ্যাঁ ভাই, আমি একেবারে শেষ হয়ে গেলাম, আমার অনেক ক্ষতি হয়ে গেল। ঈশা পুকুর ধারে বসে তাদের ফসল নষ্ট হওয়ার কথা ভাবছিল। ঈশা, কি এত ভাবছো? বলো, এখন তোমার তৃতীয় ইচ্ছে কি? আমার এই মুহূর্তে কিছু টাকার খুব দরকার। ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, এখন বাড়ি যাও, টাকা তুমি পেয়ে যাবে। পাখির কথা মতো ঈশা হাঁটতে হাঁটতে বাড়ি যায়, কিন্তু রাস্তায় হঠাৎ দেখলো, আরে রাস্তায় এটা আবার কি পড়ে আছে? দেখি তো, এখানে তো অনেক টাকা। ও, তাহলে এটা পাখির দেওয়া টাকা ছিল। না, বাড়ি নিয়ে যাই। এই মেয়ে, দাঁড়াও বলছি, হাতে যা আছে সব দিয়ে দে, না হলে। না না, আমাকে কিছু করো না, আমি এখনই সব দিয়ে দিচ্ছি। সরল, ঈশা খুব ভালো মেয়ে। আমি আমার ছেলে রাহুলের সঙ্গে ঈশার বিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আরে মহিম ভাই, এতে আপত্তি থাকবে কেন? আমার মেয়ে তোমার বাড়ির বউ হওয়াটা তো ভাগ্যের ব্যাপার। সরল, আর একটা কথা, বিয়েতে আমি কোনো টাকা পয়সা নেব না, আর ঈশার চাকরির ব্যবস্থাটাও করে দেব, আগে বিয়েটা হোক। এরপর ঈশা আর মহিমের ছেলে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়।